জাঙ্কুকের চাহনি স্থির, অপলক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তের ঠোঁট, চোখ, নাক, গালগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে। তে জাঙ্কুকের ক্ষত স্থানে মলমের পর ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য জাঙ্কুকের দিকে চোখ তুলতেই অপ্রস্তুত হয়ে গেল। জাঙ্কুকের এমন চাহনি দেখে তে বলতেও পারল না কিছু। জাঙ্কুকের কোনো নড়চড় নেই, মনোযোগ দিয়ে তের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক কিভাবে তাকিয়ে থাকতে দেখে তের মাঝে কেমন জড়তা কাজ করলো। মনে মনে ভাবলো, এভাবে কি দেখছেন স্যার আমাকে? তে মাথা নিচু করে বলল, হয়ে গেছে স্যার, ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে আপনার হাতে। জাঙ্কুকের তাতেও কোনো নড়চড় নেই, সে এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তে নামক মানুষটার মধ্যে হারিয়ে গেছে। জাঙ্কুকের এমন চাহনিতে তের ভীষণ বিরক্তি লাগছে। তার বারবার সেই জেকে মাস্তানের চাহনির কথা মনে পড়ে যাচ্ছে। সে জাঙ্কুক আর ওই জেকে মাস্তানের চাহনির মধ্যে ভীষণ মিল খুঁজে পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যেন তার জাঙ্কুক স্যার নয়, বরং সেই বখাটে জেকে মাস্তান তার দিকে তাকিয়ে আছে। তে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। কি করবে বুঝতে পারছে না, উঠে চলে যাবে নাকি জাঙ্কুকের অপেক্ষা করবে। সিদ্ধান্তহীনতায় হাঁসফাঁস করে বসে রইল মেয়েটা। এক কথায় জাঙ্কুকের এমন দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দিল তের। লোমকূপে শিরশির লাগলো তার। তে মনে মনে ভাবছে, উফ, জাঙ্কুক স্যারের এই চাহনি আমাকে এত বিব্রতিকর অবস্থায় কেন ফেলছে? কেন আমার অসহ্য লাগছে? কেন মনে হচ্ছে আমার সামনে জাঙ্কুক স্যার না, ওই জেকে মাস্তান বসে আছে। তখনই সুগা এসে দাঁড়ালো তাদের মাঝামাঝি। জাঙ্কুক যে ফ্যাল করে তের দিকে তাকিয়ে আছে সেটা দেখেই মাথা নাড়ালো সুগা দুদিকে। মনে মনে ভাবলো, এই ছেলেটা পাগল হয়ে গেছে। এলাকার সেই বখাটে কর্কশ বন্ধুটা একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা হয়ে গেল। এভাবে হাঁ করে তো আমি লিসাকেও কোনোদিন দেখিনি। তৎক্ষণাৎ সুগার বুকের বাঁ দিকটা মুচড়ে উঠল। হঠাৎ করে লিসার কথা মনে পড়ে। সুগার মনটা আপনা আপনি ভীষণ খারাপ হয়ে গেল। ভাবতে লাগলো, লিসা নিশ্চয়ই এতদিনে কানাডায়ও চলে গেছে। কেমন আছে মেয়েটা? ভালো আছে তো? কেমন কাটছে সেই মেয়ের সংসার? আচ্ছা, বিদেশের অমন চাকচিক্যের মাঝে এই সাদা মাটা সুগাকে কি তার মনে পড়ে না হয়তো। জাঙ্কুকের এমন চাহনিতে আর নিতে পারল না, হুট করে দাঁড়িয়ে গেল। জাঙ্কুককে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি তাহলে এখন আসি স্যার, আপনি আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে জাঙ্কুকের শরীর নড়ে চড়ে উঠল। তের কথায় ধ্যান ভাঙল তার। সুগা ভাবলো, নিশ্চয় এবার জাঙ্কুক তেকে বিদায় জানাবে। তাই তো সুগা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে আর কি বা হবে? এর আগে কখনো তোমার স্যার রান্না করেনি, দেখলে না? ওর জন্যই তো একবার কড়াই পড়লো, এবার তার হাতটাই কাটলো। এবার শুধু গায়ে আগুন ধরা বাকি এই ছেলের। তের নরম মনে প্রভাব ফেললো কথাটা। নিমেষে অস্বস্তি ভুলে গেল সে। আতঙ্কে উদ্বেগে একাকার হয়ে তে তখন বলল, ছি ছি স্যার, এমন কথা বলবেন না। আপনি একটু সতর্ক হয়ে কাজ করলে দেখবেন এমন কিছুই হবে না। জাঙ্কুক আবার ফোঁস করে দম ফেলে বলল, দেখা যাক। এনিওয়ে, তোমার আন্তরিকতার জন্য থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন। আমি আর সুগা এই পোড়া কয়লা যা পারবো খেয়ে নেব। আসলে ব্যাচেলার লাইফটাই এমন, আমাদের তো আর কেউ নেই যে কাটা হাত দেখে মায়া করে রান্না করে দেবে, তাই না রে সুগা? জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেললো। জাঙ্কুকের এমন কথা শুনে তের ভীষণ মন খারাপ হলো। জাঙ্কুক আর সুগার প্রতি ভীষণ মায়া হলো তার। মনে মনে ভাবতে লাগলো, আমি কি জাঙ্কুক স্যারের রান্নাটা করে দিয়ে যাব? স্যার বিপদে পড়েছেন, মানুষ হিসেবেও তো একটা মানুষকে সাহায্য করা উচিত নাকি? কিন্তু স্যার যদি কিছু মনে করেন। তখনই জাঙ্কুক আর চোখে তের দিকে তাকালো আর বলল, কি ভাবছো তে? বাই এনি চান্স তুমি আমাকে রান্না করে দেওয়ার কথা ভাবছো না নিশ্চয়ই? তে লাফিয়ে উঠলো আর বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আপনি যদি অনুমতি দেন আমি রান্নাটা করে দিয়ে যাই। জাঙ্কুক তখন একটু ঢং করে বলল, আরে না না, তা আবার হয় নাকি? তোমার স্যার হয়েছি বলে কি ছাত্রের কাছ থেকে এরকম সুবিধা নিব নাকি? তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও। তে তে তখন বলল, না না স্যার, কিচ্ছুই হবে না। আপনি তো আমাকে বলেননি, আমি নিজে রান্না করতে চেয়েছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে। কথায় বলে না, মানুষ মানুষের জন্য রান্না করে দেই না স্যার।
জাংকুক আর কিছুই বলল না। তের মুখে হাসি ফুটে উঠল। জাংকুক তের এই হাসিটা দেখলো মন ভরে, মনে মনে ভাবলো, কে কার জন্য সেটা আমি জানি না তে, তবে তুমি যে শুধু আমার জন্য এটা আমি জানি। তে তখন আবারও বলল, স্যার কিছু বলছেন না যে, রান্না করে দিব? জাংকুক তখন একটু ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি বলবো, এমনিতেও আমি কারো অনুরোধ ফেলতে পারি না, তাই না সুগা? জাংকুকের কথার সঙ্গে সঙ্গে ভ্রু কপালে তুলল সুগা। মনে মনে ভাবলো, চোর বলছে ধর্মের কাহিনী, এই আবার কিনা কারো অনুরোধ ফেলতে পারে না। ওরে জেকে মাস্তান রে, আর যে কত নিজের রূপ দেখাবি, এটা বল যে আমি কারো অনুরোধ রাখি না, শুধু তোমারটাই রাখলাম, কারণ তুমি আমার জান প্রাণ কলিজা ছিদ্র ছাড়া ফুসফুস। অবশ্য যেই সিগারেট টানিস রোজ, তোর ফুসফুস আস্ত আছে কিনা আল্লাহই জানে। কিন্তু এত কথা মুখে ফুটলো না সুগার। সব কথা সুগা তার মনে মনেই বলল, আর নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারলো। সুগা শুধু অবাক হচ্ছে জাংকুকের এমন ভালো হওয়ার অভিনয় দেখে। জাংকুক তখন সোফায় বসলো, হাতলের গায়ে পেশিবহুল হাত ছড়িয়ে বলল, রান্নাঘরে সব রাখাই আছে তে, তোমার কি কি লাগবে দেখে নাও, যাও। তে দৌড়ে রান্নাঘরে গেল। সুগা তখন জাংকুকের কাছে গেল আর বলল, কি দরকার ছিল রে ভাই, ওকে দিয়ে এভাবে রান্না? জাংকুক রেগে সুগার ঠোঁটে আঙ্গুল চেপে ধরলো আর বলল, চুপ কর, বেশি কথা বলতে বলি নেই তোকে। সুগা ভীষণ রেগে গেল আর বলল, এটা কিন্তু ঠিক হয়নি ভাই, কেউ যদি দেখে নেয় ব্যাচেলার ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্না বান্না করছে, কি কেলেঙ্কারি হবে একবার ভেবেছিস? যদি ফ্ল্যাটের সব লোকজন এসে চড়াও হয় এখানে, মেয়ের মান সম্মান কই যাবে? জাংকুক কপাল কোঁচকালো, নিরুৎসাহিত হয়ে বলল, তাতে তোর কি? সবাই মিলে এসব কথা বললে তাদের একজনকে না হয় কানে কানে ফিস ফিস করে বলবো আমার জন্য কাজে নিয়ে আসতে, ব্যাস হয়ে যাবে আমাদের বিয়ে। সুগা বোকা বোকা ভাবে মাথা চুলকালো। সুগা কেমন করতে দেখে জাংকুক তখন বলল, ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবি, রান্না হলে ডেকে দেবো তোকে। সুগা যেতে যেতে বলল, এগুলো ঠিক হচ্ছে না জেকে, ভালো লাগছে না কিন্তু আমার এগুলো। জাংকুক তখন হেসে বলল, ব্যাক সাইডে দুইটা লাথি খেলেই ভালো লাগবে, যা ভাগ এখান থেকে। সুগা তখন বলল, ইস রে, তোর যে মিষ্টি সারের রূপের আড়ালে এমন কর্কশ একটা মুখ লুকিয়ে আছে না, এটা যদি ওই মেয়ে জানতো একেবারে চোখ উল্টে অক্কা পেত এখানেই। জাংকুক ভীষণ রেগে গেল আর বলল, একদম ওই ভীতু মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না সুগা। সুগা তখন বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই মেয়ে সব, আমরা তো তোর কিছুই না। কোনোদিনও ওই যে হোক আর কায়ের খবর নিয়েছিস, ওরা কেমন আছে কি করছে? একটা বারো তো নিজের বন্ধুদের কথা মনে করিস না, সারাদিন শুধু ভীতু মেয়েকে নিয়ে পড়ে থাকিস। জাংকুক তখন বলল, আরে তুই যা তো এখান থেকে, বেশি করে আমার সামনে থাকলে সত্যি তোকে থাপ্পড় মারবো। আজকে সুগা মোটেও ভয় পেল না, বরং হাসলো আর বলল, এই যে একটা মেয়ের জন্য মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আছিস, সেই মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারতে পারবি? মোটেও পারবি না। কথাটা বলেই হাসতে হাসতে সুগা তার রুমের দিকে চলে যাচ্ছিল। জাংকুক সুগার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, যে এই ছেলেটা আগে কথাই বলতো না, আজকাল এই ছেলের মুখে কথা ফুটেছে দেখছি। যাক, ভালোই হলো, অন্তত ওই গোল্ড ডিগার লিসাকে ভুলতে পেরেছে তাহলে এই ছেলেটা। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। জাংকুক আস্তে করে রান্নাঘরে ঢুকলো, দেখলো তে পেঁয়াজ কাটছে। তের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ এই অবস্থাতেও তেকে ভীষণ ভালো লাগছে। জাংকুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে জগৎ ভুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে এই মেয়ের মধ্যে? একটু বেশি সুন্দর এই তো। এমন তো নয় এত সুন্দর মেয়ে পৃথিবীতে আর একটাও নেই, আছে তো হাজার হাজার সুন্দরী মেয়ে আশেপাশে ঘুরে বেড়ায়। তবে আমার কেন বারবার চোখ এই মেয়ের দিকে আটকে যায়? কেন এই মেয়েকে দেখলেই আমি সব কিছু ভুলে বসি? এই মেয়ে আমাকে এত টানে কেন নিজের কাছে? জাংকুক একটু কাশলো। কাশির শব্দ শুনে তে তাড়াতাড়ি করে পিছে ঘুরে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে। বুকের ওড়নাটা আর একটু ভালো করে টেনে নিল। এরপর জাংকুককে বলল, কিছু লাগবে স্যার?
জাঙ্কুক ফটাফট জবাব দিল, না না, প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই শিখে নিতে এলাম। ইউটিউব দেখে না বুঝলেও হয়তো সরাসরি দেখলে বুঝবো। তবে আমি এখানে দাঁড়িয়ে থাকাতে তোমার অস্বস্তি হলে আমি চলে যাচ্ছি তে। ভেতর ভেতর ভীষণ অস্বস্তি হচ্ছে তে, কিন্তু মনে মনে ভাবলো শিক্ষক মানুষ, উনারই বাড়ি, উনার বাসায় থেকে কি করে বলি যে হ্যাঁ আমার অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক সেখান থেকে চলে যেতে নিলেই তে তখন বলল, না না স্যার, সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি আপনাকে রান্না শিখিয়ে দিচ্ছি। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তের রান্না দেখছে আর মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায় ভারটাও তোমার হাতে তুলে দেব ভিতু মেয়ে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাঙ্কুক এরপর তেকে বলল, তুমি খুব ভালো রান্না জানো মনে হচ্ছে তে, খুব তাড়াতাড়ি কাজ করছো। তে তখন বলল, হ্যাঁ আসলে ছোট থেকে মামনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই অভ্যাস হয়ে গেছে। তের ব্যাপারে জাঙ্কুক সবই জানে, তারপরও ইচ্ছাকৃতভাবে বলল, মামনিকে? তোমার মা? খুন্তি নাড়া ব্যস্ত হাতটা হঠাৎই থেমে গেল তের। পাশ ফিরে জাঙ্কুকের দিকে তাকালো, পরপর মৃদু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার আমার মাই তো। তের এমন কথা শুনে জাঙ্কুকের চোখ দুটি ছোট ছোট হয়ে গেল। মনে মনে ভাবলো, এই ভীতু মেয়েটা মিথ্যা বলছে কেন? এ মেয়ের তো বাবা মা কেউ নেই, নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না। একটু চুপ থেকে জাঙ্কুক তখন বলল, কোথায় থাকে তোমার মা বাবা? কথাটা শুনে তে ভীষণ কষ্ট পেল। হঠাৎ করে যেন মনে হচ্ছে তার ভীষণ কান্না পাচ্ছে। কি বলবে এই জাঙ্কুককে? তার মা নেই, বাবা থেকেও নেই, সবার কাছে এতিম মেয়েটা বোঝা হয়ে গেছে। তেকে এভাবে চুপ থাকতে দেখে জাঙ্কুকে ভীষণ মায়া হলো। মনে মনে ভাবলো, এই ভীতু মেয়েটার কি কষ্ট হচ্ছে, এই ভীতু মেয়েটার মাথায় কি একটু হাত রেখে সান্ত্বনা দেব। জাঙ্কুক হাতটা বাড়িয়েও পিছিয়ে নিল আবার। তের বাবার কথা মনে পড়লেই তার কান্নার স্রোত যেন বেড়ে গেল, অথচ কাউকে দেখাতে পারছে না তার এই কষ্ট, বোঝাতেও পারছে না, বলতেও পারে না সে তার বাবা মাকে খুব মনে করে। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছে বিধাতা তাকে। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে জিমিন। তোয়ালে চুলে পেঁচাতে পেঁচাতে তের নাম ধরে ডাকলো, কোনো রূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভ্রু গুছিয়ে কামরা ছেড়ে বসার ঘরে এলো জিমিন। বারান্দা, রান্নাঘর সবখানেই দেখলো, কোথাও তে নেই। এবার জিমিনের ভীষণ চিন্তা হচ্ছে তেকে নিয়ে। জিমিন তখন বলতে লাগলো, তে তে তো আমাকে কখনো না বলে বাইরে যায় না, তাহলে তাহলে গেল কোথায় এ মেয়েটা? জিমিনের বুক কেঁপে উঠল ভয়ে। একা একাই বিড়বিড় করতে লাগলো, তেকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সেই চিঠি মাস্তান তেকে নিয়ে গেল নাকি এ মেয়েটাকে? হায় হায়, তেকে আমি এখন কোথায় খুঁজবো? জিমিন নিজের ঘরের দরজা খুলতেই দেখলো জাঙ্কুকদেরও দরজা খোলা। জিমিনে কেমন সন্দেহ জাগলো মনে। পা বাড়ালো জাঙ্কুকদের ঘরের দিকে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভেতরে উকি দিল সে। কাউকে দেখতে পেল না, কিন্তু ঘর থেকে ভেসে আসলো তের স্পষ্ট কণ্ঠ। অমনি টান টান হয়ে দাঁড়ালো জিমিন। মনে মনে ভাবলো, হায় রে, দুইজন ব্যাচেলার ছেলের ঘরে কি করছে গাধীটা? জিমিন ওদিকে যেতে নিয়েও থামলো, ডাকতে চেয়েও ডাকলো না তেকে। মাথায় ঢুকলো এখানে তো বিপদের কোনো আশঙ্কা নেই, যেহেতু তের কলেজের প্রফেসর, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, না এখানে ভয়ের কোনো ব্যাপার স্যাপার নেই। তাই তো জিমিন দরজা খোলা দেখেও আর ভেতরে গেল না, চুপচাপ নিজের ঘরে ফিরে আসলো সে। অপরদিকে সকাল সকাল পুরুষালীর কর্কশ কণ্ঠে চিৎকারে ঘুম ভেঙে গেল লিসার। ধর পড়িয়ে উঠে বসলো সে। চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে ইয়োনো। লিসা তাকাতে ইয়োনো রেগে মেগে বলল, এটা কি ঘুমানোর সময় লিসা? আমার অফিস আছে, জানো না তুমি? লিসা তখন বলল, হ্যাঁ তো যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? লিসা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টটাও বানিয়ে দিতে হবে নাকি ইয়োনো? ইয়োনো বেশ বিরক্ত হয়ে বলল, অবশ্যই, ঘরের সব কাজ এখন থেকে তোমাকেই করতে হবে, তাহলে এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে, আমার লেট হচ্ছে। ইয়োনোর কথায় লিসা ভীষণ বিরক্ত হলো আর বলল, 8টা? এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুলে তুমি নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি ইয়োনো, আর সেখানে তুমি? ইয়োনো তখন বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকায় খেতে, সে কাজ করায়নি, কিন্তু এখন তুমি আমার টাকায় খাও,
আর আমার টাকায় খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই এক ঘ্যান ঘ্যানানি ভালো লাগছে না, কিন্তু বেশি কথা না বাড়িয়ে নাস্তা বানাতে যাও। লিসা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ইয়োনো বলল, নাস্তা বানানো শেষ হলে আমার জুতা মুছে দিও। লিসা তখন অবাক হয়ে বলল, কি, আমি তোমার জুতা মুছে দিব? ইয়োনো আর কিছুই বলল না। নিজের উপর নিজে ভীষণ রাগ হচ্ছে লিসার। মনে মনে ভাবলো, কানাডায় এসেছিলাম কি স্বপ্ন নিয়ে, আর আমাকে করতে হচ্ছে কি সব। ইস, একবার যদি বাংলাদেশে যাই, বাবার বাসায় গিয়ে থাকবো, এখানে আর আসবোই না। বাবার বাসায় কোনো কাজই করতে হতো না। এতদিনে নিশ্চয়ই তেকে খুঁজে পাওয়া গেছে, এই তেকে দিয়ে ইচ্ছা মতো খাটানো যেত। ইয়োনো এরপর অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলো। লিসা বারান্দায় দাঁড়িয়ে আছে। দেখলো ইয়োনো আর ক্যাটরিনা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে লিসার ভীষণ রাগ উঠল। সে মনে মনে ভাবলো, ইয়োনো আর ক্যাটরিনা সত্যি কি বন্ধু নাকি অন্য কিছু।